Which one of these pork? Pork? But this pork, but this cannot pork. This one. Yes, pork. গান বাজে না? No. Oreo দুধের সাথে খাইতো কি দুধ ব্রেডটাকে এখানে রাখো নাহলে তুমি খাইতে পারবে না খাবা আমি এমনি খাবো হাত দিয়ে বাটার হাফ অ্যাকশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার থাইল্যান্ড সিরিজের শেষ পর্ব দেখার জন্য। ব্যাংকক থেকে আজ আমরা রওনা দিচ্ছি ফুকেটের উদ্দেশ্যে। ব্যাংককে আর আসা হচ্ছে না এইবার, ফুকেট থেকে সরাসরি চলে যাব বাংলাদেশ। তা আমাদের এই হোটেল থেকে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেওয়া হয়েছিল সেটাই আমরা এতক্ষণ কমপ্লিট করেছি। আমরা একেবারে ব্যাগ এন্ড ব্যাগেজ রেডি হয়েই হোটেল ছেড়ে নিচে নেমে এসে গিয়েছিলাম। আর ব্রেকফাস্টের পরেই একটা ট্যাক্সি নিয়ে আমরা রওনা দিয়ে দিই ডন মিয়াং এয়ারপোর্টের ডোমেস্টিক এরিয়াতে। আমরা এয়ার এশিয়াতে করে যাচ্ছি ফুকেটে, সময় বাঁচানোটাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু এয়ারপোর্টে আসলে 3 ঘন্টা আগে চেক ইন করতে হয়, আবার চেকিং এর পরে অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো সবকিছু মিলিয়ে আমাদের পৌঁছাতে বিকেল 5টা নাগাদ বেজে যায়। তো আজকের এই দিনটা আমাদের এই জার্নি দিয়ে কেটে যায়। বাবা এখানে চেকিং এর সময় আমাদের সাথে একটা ব্যাড এক্সপেরিয়েন্স হয়, আমাদের নিজেদের বোকামির কারণেই হয় মূলত। আমরা আসলে কিছু লিকুইড আমাদের হ্যান্ডব্যাগে ক্যারি করছিলাম, যেটা আসলে করা উচিত না, আর ওটা আমাদের কাছ থেকে রেখে দেয় ওরা। ওখানে কিছু শ্যাম্পুস ছিল, কিছু হেয়ার প্যাক ছিল, যেগুলো আমরা ব্যাংকক থেকে কিনেছিলাম, আর এটার জন্য আমার আর নসিনীর খুব মন খারাপ ছিল। টাইম পাসের জন্য কিন্তু এয়ারপোর্ট এরিয়াতে বেশ কিছু ম্যাসাজ চেয়ার ছিল, তারপরে বাচ্চাদের জন্য টয়েজ এরিয়া ছিল, আর খাবারের দোকানও অনেক ধরনের ছিল, প্লাস এখানে হালাল খাবারও ছিল। তো ম্যাসাজ চেয়ার দেখে আমরা লোভ সামলাতে পারি নাই, এর আগে তো এক্সপেরিয়েন্স করেছিলামই, আর এটা দেখে আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম ম্যাসাজ নেওয়ার জন্য। আবার কখনো পাই কিনা বলা যায় না, তাই আর কি সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিলাম না। এটা তো কিলাই দেয় সুন্দর মতো টিক করে খালি পায়ের পাতাটাই। ও বাংলাদেশে নষ্ট করে ফেলাইব। এখানে হালাল খাবার ছিল, তবে প্রাইস একটু বেশি ছিল, তো আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। বিভিন্ন দেশের বিভিন্ন জাতির বাচ্চারা ভেদাভেদ ভুলে এই টয়েজ এরিয়াতে একসাথে খেলা করছিল। We would like to inform you that the seats with the red cover from row number 1 to row number 5. Hi. Row number 12 and 14 are strictly reserved for passengers holding hot We are going to boarding pass only. Due to the aircraft's weight and balance sensitivities, we strongly Okay. Done? Are you? Do you understand the location? Okay, no. Here? Yes, go on. See something from? Yes. এই হোটেলটার নাম হচ্ছে লা মুন রিজোর্টেল। এটা পাতং বিচ থেকে কিন্তু বেশ খানিকটা দূরে।
তো এয়ারপোর্ট থেকে এখানে আসতে আমাদের পুরো 600 বাথ গুনতে হয়েছে। আসলে ব্যাংকক হোটেল থেকে আমাদেরকে এত দূরের হোটেল দিয়েছে যেটা আমরা আসলে আশা করি নাই। যাই হোক, এই হোটেলের এমনি ফ্যাসিলিটিস মোটামুটি সবই খুব ভালো ছিল। অনেক ভিতরে হওয়াতে একটু গ্রাম্য ভাব ছিল আশেপাশের পরিবেশে, আর আমার কাছে খুবই ভয়ানক পরিবেশ মনে হয়েছে। হরর মুভির কথা মনে হচ্ছিল এই হোটেল দেখে আমার। হোটেলে ব্যাগট্যাগ রেখেই আমরা বের হয়ে পড়ি খাবারের সন্ধানে, কারণ আমাদের রাতের খাবার এখনো হয়নি। আর আশেপাশে ঘোরাঘুরি করাটাও একটা উদ্দেশ্য ছিল। তো আশেপাশে ঘোরাঘুরি করে যেটা বুঝলাম, যেটা আসলে একেবারে একটা মফস্বল এরিয়া, তারপরও এখানে আমরা ছোটোখাটো মল পেয়ে যাই, বেশ কিছু ভালো সুপার শপও পেয়ে যাই। আর আমরা 7-Eleven-এর মতোই একেবারে একই রকম ফিচারের অন্য একটা দোকান পেয়ে যাই, যেটার নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না। তো এখানে আর কি সব কিছুই 7-Eleven-এর মতোই পাওয়া যাচ্ছিল। আমরা খাবার কিনে নেই, কিছু স্ন্যাক্স, জুস এগুলো কিনে নেই। আর আমি খুব মজাদার এখানে ক্র্যাব পেয়ে যাই। ক্র্যাব মানে এত সুন্দর করে স্লাইস করে মোটা মোটা করে শীট বানিয়ে স্টিম করে একেবারে খাবারটা রেডি করে ওরা প্যাকেট করে রেখে দিয়েছিল। তো জাস্ট গরম করে দেয়, আমরা খাই, এবং আমার কাছে খুবই ভালো লাগে এই ক্র্যাবটা। প্রথম ক্র্যাব খাই শান্তি পেলাম। আমাদের ক্র্যাব চলতে কিছু থাকেই না। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা শহর থেকে কতখানি ভেতরে আছি। বাইক লাভার সাহেব ভোরবেলা ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছিলেন রাস্তায় শ্যুট করতে। তো খুঁজতে খুঁজতে উনি বাইকের দোকান খুঁজে বের করেছেনই। যেখানেই যায় এটাই তার প্রথম কাজ মনে হয়, বাইকটাই খুঁজে বের করা। তো ওখান থেকে কিছু শ্যুট টুট করে নিয়ে আসলো। এদিকে আমরা নিচে নেমে পড়েছি ব্রেকফাস্টের জন্য। তো এবার আর ভুল করি নাই, হোটেল বুকিংয়ের সময় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কনফার্ম করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করার জন্য আমি, নশেনি, মাহেরা আমরা অলরেডি নিচে নেমে পড়েছি। এখানে যে রেস্টুরেন্টটা আছে এটা কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্টের জন্যই, এখানে কিন্তু লাঞ্চ ডিনার এগুলোর ব্যবস্থা করা নাই। তো ওদের পরিবেশটা খুবই ছিমছাম, আর গেস্ট বলতে তেমন কেউই নাই। আমরা সহ হয়তো আরো 3-4 জন গেস্ট এখানে ছিল। তাহিরার ফেভারিট তরমুজ, কালকের খাবার গরম করে দিতে বললাম, গরম করে দিল। এটাও সাথে খেয়ে ফেলতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। কালকে এটা আসলে এক্সট্রা হয়ে গেছিল, এটা না নিলেই হইতো। ফ্রুটস নিয়ে নেই। আরে আমার এগুলো দেখে তাহিরার কথা তো মনে পড়তেছে। তরমুজগুলো থাকলে তাহিরা এখন সব খেয়ে ফেলে, তো পুরাটা অর্ধেক তাহিরা খেয়ে ফেলে। তো এখানকার ফ্রুটস নাকি অনেক মজা। কালকে আমরা পেয়ারা খাইলাম, যে পেয়ারাটা খুব টেস্টি ছিল। বাটার নিব, ফ্রি বাটার পাইতেছি কোথায় আর কি। কেন আমাদের দেশে তো বাটার খাইতে অনেক এক্সপেন্সিভ, বড় লোক হইতে হয়। আর এখানে কর্নফ্লেক্স ছিল, কিন্তু মাহেরা তো খাবে না, নাহলে মাহেরা তো কর্নফ্লেক্স খাইলে বেশি ভালো হতো। ট্রাই করবো নাকি একটু, মাহেরা কিন্তু কর্নফ্লেক্স ট্রাই করবো নাকি? একটু ভেতরে হওয়ার কারণে যদিও আমার খুব রাগ উঠেছিল ব্যাংকক হোটেলওয়ালাদের উপরে, যে আমাদেরকে কেন এত জঙ্গলের ভিতরে একটা হোটেলে কেন সাজেস্ট করলো, কিন্তু পরবর্তীতে কিন্তু এই ছিমছাম আর নীরবতাটার জন্যই আমার খুব ভালো লেগেছিল এই হোটেলটা। পাহাড়ি এলাকা না, এই জন্য বসে আছে। কি বলো, কি Oh my god. রাতে মনে হয় কামাইছে।
মশার যে ইয়ে কিনতে হবে, গায়ে হাত পায়ে দেয় না, মসকিটো রিপেলেন্ট, ওগুলো কিনতে হবে। মাহেরার জন্য দুধ চাইলাম, তো ওরা আমাকে দুধ বের করে দিয়েছে ফ্রিজ থেকে। আমি একটু কাপে ঢেলে দিয়েছি গরম করার জন্য ওভেনে। আমার হট মিল্ক দরকার। এই যে কিভাবে মেক করছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাবার মেকিং প্রসেসটা দেখছিলাম। আমাদের চুজ করে দেওয়া ব্রেকফাস্টগুলো তারা রেডি করছিলেন। শুধু আমাদের জন্য না, আমাদের সাথে যে আরও কিছু গেস্ট ছিলেন তাদের জন্য রেডি করছিলেন খাবারগুলো। তো তাদের ব্যবহারগুলো কিন্তু খুবই পলাইট। আমি কিছুক্ষণ কথা বলেছি তাদের সাথে, তো মনে হচ্ছিল যেন আমি অনেক দিন ধরে এখানে থাকি। তো আমার সাথে এরকম একটা বিহেভ তারা করলো। আর আশেপাশে সবারই, থাইল্যান্ডে এ পর্যন্ত যত মানুষকে দেখেছি আমি, সবার ব্যবহার খুবই জেন্টাল। থ্যাংক ইউ। এই মাহের আজকে কর্নফ্লেক্স খাবে। এটা আমি নিচ্ছি কেন জানো? এই ডিমটার জন্য, নাহলে আমি এই ভাজা ডিমটা পাইতাম না। জানতো এটা ভাজা ডিম। হ্যাঁ, লেখাই তো ছিল। আর ওটা হচ্ছে রনির। রনির সাথে দেখো দেখো, রনি পোর্ক খাচ্ছে, পোর্ক খাচ্ছে। ওরা বলছে এটা নাকি পোর্ক না, এটা নাকি চিকেন। ওইটা এই শীতটা দেখে তো কেমন পোর্ক পোর্ক লাগে। আর নশমিনিটটা হলো এই যে স্ক্র্যাম্বল, একটা কিন্তু অনেক মজা। নশমিনি তোমার স্ক্র্যাম্বল পাউরুটি দিয়ে ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের কালকের যে ক্র্যাব ছিল 2-4 পিস, সেগুলো গরম করে দিল। ক্র্যাবগুলো খেয়ে ফেলতে হবে। আজকে ব্রেকফাস্টটা সত্যি ভালো লাগতেছে না? ফাইনালি মায়েরা তরমুজ খাইতেছে। হ্যাঁ মাহেদা, রাতে দেখা মফস্বল শহর দিনের আলোতে একেবারেই ঝকঝকে তকতকে কোনো ইউরোপিয়ান কান্ট্রি বলে মনে হচ্ছিল। এত সুন্দর গোছানো গাছানো টিপটপ ইন্টেরিয়ার আমাদের তো ব্যাংককও বলে মনে হয়নি। ব্যাংকক অত্যন্ত আধুনিক শহর, কিন্তু এই ফুকেটের দোকানপাট, ঘর বাড়ি, রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে মনে হচ্ছিল ডিজাইন করা হয়েছে একেবারে পাশ্চাত্য দেশগুলোর আদলে। ওই যে সামনে একটা পাহাড়। নাস্তা খেয়েই আমরা একেবারে রওনা দিয়ে দিয়েছিলাম পাতং বিচের উদ্দেশ্যে, কারণ আজকের এই একটা দিনই আছে আমাদের হাতে ফুকেট ঘোরার জন্য। আমরা আগামীকাল চলে যাব বাংলাদেশ। আজকের দিনটাই থাইল্যান্ডে আমাদের শেষ দিন। যতই বিচের দিকে আগাচ্ছিলাম ততই সৌন্দর্য চোখে পড়ছিল। অদূরে পাহাড়ের কোল ঘেঁষে যে মেঘের আনাগোনা, এত ভালো লাগছিল দেখতে, অসম্ভব সুন্দর ছিল। আর বিচের চারপাশে এত এত হোটেল। আমরা যে আসলে কিভাবে এত দূরের হোটেলে চলে গেলাম আল্লাহই জানে। এই হোটেলগুলোতেই কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এসে থাকেন। আর এখানে যেমন দামি হোটেলও আছে, সেরকম রিজনেবল প্রাইসের মধ্যেও হোটেল আছে। সামনে দেখা যাচ্ছে যে নীল রঙের ছাউনি দেওয়া, এই ছাউনির নিচে পুরাটাই থাই ম্যাসাজের একটা সেকশন। এখানে ফ্রিল্যান্সারের মতো অনেক মহিলাই থাই ম্যাসাজের কাজ করে থাকে। পাপা
Okay. পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, যার জন্য অনেক কবুতর এখানে এসে বসে। আর বিচটা বেশি একটা ক্রাউডেড ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম। সবাই দেখবে। বিচ বাথের বদলে সমুদ্রের পাড় থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য, নতুন করে শাওয়ার নেওয়ার জন্য এখানে আমরা ওয়াশরুম খুঁজে বের করেছিলাম। তো এখানে আমি বাদে সবাই ওয়াশরুমে গোসল করেছে, শাওয়ার নিয়েছে। আমি শুধুমাত্র পা পরিষ্কার করব বলে এখানে যে কর্মচারী রয়েছেন সে আমার কাছ থেকে কোনো চার্জ নেয়নি। এখানে যে মেয়েটা বসা আছে, এই মেয়েটা এত ভদ্র ছিল যে ও নিজে হাতে পাইপ দিয়ে আমার পায়ে পানি প্রেস করেছে যেন আমি পাটা ওয়াশ করতে পারি। 500 বাতে একদিন, অর্ধেক তেল ভরা থাকবে, অর্ধেক নিজের ভরে নিতে হবে। এই হচ্ছে ইনফরমেশন। কোনো লাইসেন্স লাগবে না। 3000 বাত জমা দিয়ে তারপরে বাইক নেওয়া যাবে। আমরা এখানে অনেক রেস্টুরেন্ট পেয়েছি। এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, পাকিস্তানি ছিল, তারপরে অন্যান্য দেশি রেস্টুরেন্ট তো ছিলই। তবে আমরা চাচ্ছিলাম আজকের লাঞ্চটা আমরা কোনো দেশীয় খাবার না করে আমরা কোনো থাই অথবা চাইনিজ অথেন্টিক কোনো স্পেশাল লাঞ্চ করি। তো সেটার জন্য আমরা খুঁজছিলাম যে এরকম কোনো কিছু আমরা পাই কিনা। এই যে থাই বাত, seafood vegetarian. এই দেখো হ্যাঁ কিছু দেয় নাই, ওইটা হলো হ্যাঁ
খুবই রিজনেবল প্রাইসে আমরা এই ট্র্যাডিশনাল খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পেয়ে যাই। আমার আর আমার হাজব্যান্ডের কাছে এটা খুবই ভালো লেগেছিল, তবে নসিনীর কাছে অতটা মজা লাগে নাই। তো আমরা একটা আলাদা করে ফ্রাইড রাইস নিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো মাহের আর খাওয়া হয়নি তেমন, মাহেরা ঘুমিয়েছিল, নসিনী ওটা খেয়েছে। আর এই খাবার খেয়ে কিন্তু আমাদের কিন্তু ভালোই পেট ভরে গিয়েছিল। আমরা প্রথমে মনে করছিলাম যে এখানে ভারী খাবার তো নাই, তাহলে কি আমাদের পরে আবার ক্ষুধা লাগবে কিনা, কিন্তু না, আমার আর আমার হাজব্যান্ডের বেশ ভালোই পেট ভরে গিয়েছিল। ওরা এক ধরনের চিলি সস আইটেম তৈরি করে এটা খাওয়ার জন্য, ওটা আমাদেরকে ওরা শিখিয়ে দিয়েছিল কিভাবে করতে হয়, ইনগ্রেডিয়েন্টগুলো কিভাবে মিক্সড করতে হয়। তো এই মিক্সচারটার সাথে কিন্তু এটা খেতে আমাদের বেশ ভালোই লেগেছে। I don't drink beer actually. Passport. আমার এগ্রিমেন্ট হয়ে গেছে। আমরা এখানে একটা বাইক ভাড়া করে নেই ঘন্টাখানেক আশেপাশে ঘোরার জন্য। বিকেলের পরে বিচে সাধারণত কেউ থাকে না, তো এই সময়ে অনেকেই এখানে বাস্কেটবল খেলা, ডান্স প্র্যাকটিস করা আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে। পাশাপাশি এখানে সন্ধ্যার পরেই অনেক ধরনের স্ট্রিট ফুডও পাওয়া যায়। পাতং বিচের বাংলা রোডের কথা তো এর আগে অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার নিজের চোখে দেখছি। অন স্ক্রিনে তো অনেক ধরনের দৃশ্যই জীবনে দেখেছি, কিন্তু সামনাসামনি এমন এমন কিছু দৃশ্য কখনো দেখবো কল্পনাও করি নাই। তো কিছু কিছু সময় তো এরকম জিনিস সামনে এসে দাঁড়িয়েছে যে আমরা আমাদের ক্যামেরা অন করতেও ভুলে গিয়েছিলাম, আমরা এতটাই হতবাক ছিলাম। ভিন্ন দেশে গেলে ভিন্ন ধরনের কালচার সম্পর্কে জানা যায়, তাদের ট্রেডিশন সম্পর্কে জানা যায়। থাইল্যান্ডের এটা কোনো কালচার বা ট্রেডিশন না, এই জায়গাটাও তৈরি করা হয়েছে মূলত বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টদেরকে মনোরঞ্জন করার জন্য। এটা একটা কমিউনিটি, আমার মনে হয় না এটা থাইল্যান্ডের কোনো থাই ট্রেডিশনের সাথে এটা কোনো সম্পর্ক আছে। বাংলা রোডে বেশ কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা আমাদের ডিনারটা সেরে নেওয়ার জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই। ভেবেছিলাম কিছু ইন্ডিয়ান ফুড ট্রাই করব, যেটার মধ্যে আমরা একটু দেশি ফ্লেভার পাবো, কিন্তু ব্যাড লাক ছিল, খাবারের মান খুবই খারাপ ছিল। খিচুড়ি অর্ডার করেছিলাম, খিচুড়িটা মনে হচ্ছিল আমি মাহেরার জন্য যে রান্না করি সেরকম খিচুড়ি। পনিরের আইটেম নিয়েছিলাম, সেটার মানও খুবই খারাপ ছিল। হাই প্রাইসের সাথে আমাদেরকে ওখানে উল্টা সার্ভিস চার্জও দিতে হয়েছে। সো
পাতং বিচ থেকে আমরা বাসায় মানে আমাদের হোটেলে চলে আসছি। অনেক ধরনের এক্সপিরিয়েন্স হইলো আজকে পাতং বিচে। এনিওয়েজ আমরা এখন আমি আর নসিনী রনিকে আর আমার ছোটো মেয়েটাকে হোটেলে রেখে 7-Eleven যাচ্ছি। এখানে আমাদের লাস্ট শপিং, আজকে লাস্ট নাইট আমাদের থাইল্যান্ডে। আগামীকাল সকালে আমরা চলে যাব বাংলাদেশ। তো এটা আজকে লাস্ট মোমেন্ট আমাদের, যেই কিছু থাকে না শপিং, দেখি কিছু পাওয়া যায় কিনা, পাইলে নিব, এই টাইপের আর কি। নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে চলে আসলাম। আমরা 7-Eleven যাওয়ার আগে এখানে একটা লন্ড্রি রুম আছে। তো আমাদের আজকের পাতং বিচ থেকে যেই কাপড়গুলো ভিজলো, বালিসহ নোংরা আর ভেজা কাপড়গুলো আমরা এখানে নিয়ে এসেছি লন্ড্রি করানোর জন্য। তো আমাদের নসিনীর হাতে যে ব্যাগটা দেখা যাচ্ছে, এটার মধ্যে যে কাপড়, এগুলো নাকি ওয়াশ করে ড্রাই করতে 100 বাথের মতো লাগবে। থাইল্যান্ড জুড়ে অনেক এরকম লন্ড্রির দোকান রয়েছে জায়গায় জায়গায়। তো আমরা এখানে লন্ড্রির দোকানে এসে আবার ভেন্ডেন মেশিনও পেয়ে গিয়েছি। মানে অপেক্ষা করার টাইমটাতে মানুষ চাইলে এখানে ভেন্ডেন মেশিনে টাইম পাস করতে পারবে। এখানে আবার ভেন্ডেন মেশিনে ট্রাই করে নসিনী একটা খেলনাও লাকিলি পেয়ে গিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছিল যে এখানে যে খেলনা বের করার জায়গাটা ছিল, ওখানে খেলনাটা আটকে গিয়েছিল। তো নসিনী এই খেলনাটা এখানে কিভাবে বের করেছে, মানে একদম হ্যান্ড ওয়াশ ছিল, তারপর সিজার ছিল, এগুলো ভিতর দিয়ে ঢুকিয়ে টেনে টেনে বের করেছে এখান থেকে এই খেলনাটা। আর এটা হোটেলে নিয়েছে মাহেরাকে গিফট করে। ও নসিনী তো খেলনা পেয়ে অনেক খুশি। আর এখানকার এই মেকানিজমগুলো বোঝানোর জন্য এখানে কিন্তু কেউই ছিল না। এটা ফাঁকা থাকে এই জায়গাটা, এখানে কেউই থাকে না। তো রাস্তা দিয়ে একজন পথচারী যাচ্ছিল, উনি ওনার সাইকেলটা থামিয়ে আমাদেরকে আর কি বুঝিয়ে দিচ্ছিল যে এই ওয়াশিং মেশিনগুলো আসলে কিভাবে কাজ করে। দেখতে দেখতে চলে এসেছে বিদায়ের পালা। আজ চলে যাচ্ছি বাংলাদেশে। তো সরাসরি ফুকেট থেকে ঢাকার ফ্লাইট আমরা পাইনি, আমাদেরকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে যেতে হয়েছে। একটা ট্রানজিকশন ছিল মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে আমাদের বেশ অনেকক্ষণ, 4 থেকে 5 ঘন্টার একটা ট্রানজিকশন ছিল। তো ওখানে আমাদেরকে ওয়েট করতে হয়েছে। তো জার্নিটা লং প্রসেস হয়ে গিয়েছে। গত রাতে আমরা 7-Eleven থেকে অনেক জুস, চিপস, খাবার দাবার, কসমেটিক্স অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। আর এবার আর ভুল করিনি, প্যাকেজিংয়ের সময় আমরা আমাদের হ্যান্ড ব্যাগেজে কোনো ধরনের লিকুইড জিনিস ক্যারি করিনি। শুধুমাত্র মাহেরার জন্য 1 বোতল পানি ছিল সাথে, ওটা আমাদেরকে অ্যালাউ করেছিল বাচ্চার জন্য, প্রবলেম হয় নাই। এয়ারপোর্টে এখানে একজন এই ছোট্ট পাপিটাকে ক্যারি করছিল। এটা দেখে নসিনী, মাহেরা ওরা খুব মজা পাচ্ছিল। পুরা প্লেন খালি। দেখো কেউ নাই, দেখছো মাঝখানে 2-1জন। এখানে লোকাল বাজার থেকে তো প্যাসেঞ্জার উঠে চলে যাচ্ছে। আজকে আমরা একটু অদল বদল করে বসছি। নসিনী বসছে এখানে। নসিনী কম্বল গায়ে দিয়ে। Ocean like this will appear from the compartment above you. Immediately pull the mask towards you. Hey, take off. ও
ওপর থেকে ফুকেটের সমুদ্রের পানিটা কত সুন্দর লাগে দেখতে, আর উপর থেকে পুরো ফুকেটের এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে। থাইল্যান্ডকে অনেক মিস করব। বিদায় থাইল্যান্ড। প্রায় অনেক দিন হয়ে গিয়েছে থাইল্যান্ড থেকে ঘুরে বাংলাদেশ তো চলে এসেছি, আর এই ভ্লগ অনেক দিন পরে এডিট করছি। এডিট করতে যেও অনেক মনে পড়ছে থাইল্যান্ডকে, অনেক ভালো লেগেছিল এই থাইল্যান্ডের ট্রিপটা আমাদের। এটা নিয়ে পাইছে একটা জিনিস টিপাটিপি করার, সারা রাস্তায় এখন এটাই বারবার লাগাবে রিমোটটাকে আর খুলবে। মাহেরাকে তো আজকে মাহেরা টেক অফের সময় কান্না করে কিনা দেখবো। মাহেরার বাবাও অনেক খুশি, সে মোবাইল চার্জ করার পয়েন্ট পেয়ে গেছে তাই। এবার ফ্লাইটে মোটামুটি মাহেরা যেন না ঘুমায় এটা একটু আমরা ফোকাস করছিলাম। ফ্লাইট এবারও আমাদের বেশ খালি ছিল বলা যায়। এই ফ্লাইটে আমাদেরকে 2 বার খাবার দেওয়া হয়। প্রথমবার মালয়েশিয়া পর্যন্ত আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়, আবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার সময় আমাদেরকে ভারী খাবার দেওয়া হয়। Tampa. আর এই মালয়েশিয়ান এয়ারপোর্টটা অনেক বড়, অনেক সুন্দর, আর অনেকগুলো সেকশন আছে। তা আমরা 2টা সেকশনে ভাগে ভাগে ওয়েট করেছিলাম। এখন আমরা যেখানে বসে আছি এটা একটা লাউঞ্জ। এই লাউঞ্জে আমাদের কার্ডের অ্যাক্সেস ছিল, তবে এন্ট্রিতে আমাদের প্রথমে একটু ঝামেলা হয়েছিল কার্ড নিয়ে। পরে এনিহাও আমরা এখানে এন্ট্রি করি। লাউঞ্জটা বেশ বড় ছিল, অনেক সুন্দর ছিল, অনেক স্যাটিসফাইং ছিল। আর এখানে বসার জন্য ক্যাটাগরি ওয়াইজ অনেক ধরনের অপশন ছিল। প্লাস এখানে ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া ইউজ করার ভালো অপশন ছিল। ফ্রেশ হওয়ার জন্য এখানে ওয়াশরুম, বাচ্চাদের জন্য আলাদা করে ক্যাবিনেট করা, মানে সুন্দর গোছানো ছিল এই লাউঞ্জটা। খাবারের বেলায় একটু আমার কাছে ডিসঅ্যাপয়েন্ট মনে হয়েছে, কারণ ভারী খাবার বলতে তেমন কোনো আইটেম ছিল না। স্টিম রাইস ছিল, পাস্তা ছিল, চিকেন ছিল, আর ফিশের কোনো আইটেম ছিল না, বিফের কোনো আইটেম ছিল না। তবে হ্যাঁ, এখানে লাইভ কিচেন ছিল। লাইভ কিচেনে যেটা হয় সেটা হচ্ছে ওদের একটা টাইমের সাথে ফিক্সড মেনু থাকে, সেই টাইম অনুযায়ী ওই সিলেক্টেড আইটেমগুলো তারা কুক করে রাখে। তো ওখানে যেয়ে তাদের কাছ থেকে চেয়ে তারপর নিতে হয় সেই আইটেমগুলো। তো আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম ওই টাইমে আমরা একটা আইটেম পেয়েছিলাম। আইটেমটা আসলে মালয়েশিয়ান কোনো ডিশ ছিল, সেটার নামটা আমি জানি না, নামটা ওখানে ছিল লেখা, আমার আসলে এখন মনে নাই। আইটেমটা অনেকটা ছিল রামেনের মতো, সুপি ছিল, ওটার ভিতরে নুডলস ছিল, রাইস বল টাইপের কিছু একটা ছিল। এই কিন্তু অনেক বেশি টেস্টি মনে হয়নি আমার কাছে। আমরা খুব বেশি খাওয়া দাওয়া করতে পারি না এখানে, আমরা 3 ঘন্টা বা 3.25 ঘন্টার মতো এখানে ছিলাম। তো আমরা ফ্রেশ হয়েছি, একটু রেস্ট নিয়েছি এই যা। তবে 3 ঘন্টা পার হয়ে গেলে খুব সময় তো আমাদেরকে আবার পেমেন্ট করে তারপর এখানে অ্যাক্সেস নিতে হবে, এই কারণে আমরা 3 ঘন্টা পর বের হয়ে আসি। আর লাউঞ্জের বাহিরেও ট্রানজিট এরিয়া ছিল, যেখানে ট্রানজিট করা যারা ট্রানজিট করবে তাদের জন্য ভালো সিটিং এরিয়ার ব্যবস্থা ছিল। তো আমরা ওখানেও সময় কাটিয়েছি। আর ওখানে আমরা আরও অনেক দেশি বিদেশি প্যাসেঞ্জার ছিল যারা ট্রানজিটে ওয়েট করছিল, তাদের সাথে গল্প করেছি। তো আমাদের একটা ভালো টাইম কেটেছে আর কি এই মালয়েশিয়ান এয়ারপোর্টে। মালয়েশিয়ান এয়ারপোর্টের সেকেন্ড আরেকটা ভাগ আছে যেখানে আমাদেরকে চলে যেতে হয়েছিল ফ্লাইট ধরার জন্য, সেখানেও আমাদেরকে ঘন্টাখানিক অপেক্ষা করতে হয়েছে। আর এখানে দেখেন এয়ারপোর্টে লাউঞ্জের বাহিরেই আমরা একটা পিয়ানো পেয়ে যাই। এটা একটা ওপেন পিয়ানো ছিল, নসিনী এটাকে প্লে করছিল। নসিনীর আগে আরেকটা মেয়ে এখানে সুন্দর করে বাজাচ্ছিল, ওই মেয়েটা খুব সম্ভবত এক্সপার্ট ছিল। তো ওর মিউজিকটা অনেকে ভিডিও করছিল, নসিনীরও মন চাইলো একটু বাজাতে, তো ও চলে আসলো।
তো Senior person officer Muhammad carrying a total of 10 crew in flight accident the mom as a hazard. They are leaving waiting for the cargo loading to be completed before start pushback. We'll be starting from runway 45 and after airborne we'll be making a left turn across all the এবার আমরা চারজন একসাথে। এই বোয়িংটা অনেক বড় ছিল আর এখানে আমরা মাঝখানের রোতে 4টা সিট একসাথে পেয়ে গিয়েছিলাম, আমাদের জন্য বরাদ্দ ছিল। আর এবার বাংলাদেশে যাওয়ার ট্রিপে আমরা ভারী খাবারও পেয়েছি, প্লেন থেকে ভারী খাবার দেওয়া হয়েছিল। চিকেন আইটেম ছিল আর এখানে ভেজিটেবল আইটেমও ছিল। আমরা রাবারের মতো কিছু চিকেন পেয়েছিলাম চিকেন আইটেমে, আমার কাছে তো রাবারই মনে হয়েছে। আর চানা টাইপের বড় বড় ইয়ার ডাবলি টাইপের একটা ভেজিটেবল দিয়েছিল ভেজিটেবল আইটেমগুলোর সাথে। যদিও আমার হাজব্যান্ডের কাছে খাবারগুলো বেশ ভালো লেগেছে, কিন্তু আমার কাছে সিরিয়াসলি একদমই ভালো লাগে নাই। সাথে ব্রেড ছিল, বাদাম ছিল আর ড্রিঙ্কস তো ছিলই। এগুলো এনজয় করেছি, মোটামুটি আর কি টাইমটা পাস করেছি। আর আমরা ল্যান্ড করার পরে অনেকক্ষণ পর্যন্ত আমাদেরকে প্লেনের মধ্যে বসে থাকতে হয়েছে, প্রায় 45 মিনিটের মতো আমরা প্লেনে বসেছিলাম ল্যান্ড করার পর বাংলাদেশে। ক্যান ইউ ইমাজিন? কারণ হচ্ছে আমাদের যে সিঁড়িটা আসে, অ্যাটাচ করা হয় সিঁড়ি একটা, যেটা প্লেনের সাথে অ্যাটাচ করা হয়, ওখান থেকে বের হয়ে আসে মানুষ। সেই সিঁড়িটা আমাদের প্লেনের সাথে অ্যাটাচ করতে অনেক সময় নিয়েছিল বাংলাদেশ বিমানবন্দর। যাক এনিহাও আমরা বাংলাদেশ সেফলি পৌঁছে গিয়েছিলাম, আমাদের পৌঁছাতে মাঝরাত হয়েছিল। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করে একটা উবার বুক করে বাসায় চলে আসি সেফলি। আর বাসায় এসে পরের দিনই আমরা বেশি করে সুন্দর করে মুরগির মাংস ঝোল করে রান্না করে খেয়ে আমাদের উদর পূর্তি করেছিলাম। অনেক দিন বাংলাদেশি নিজেদের হাতের খাবার খাইনি, ওটা অনেক মিস করেছিলাম। থাইল্যান্ডের ট্রিপটা অনেক সুন্দর ছিল, ওভারঅল সবসময় মনে থাকবে এই ট্রিপের কথা। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।